এই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন চন্দ্র বসু। চন্দ্রবাবু, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। প্রথমেই যে বিষয়টা আপনার কাছে আমি জানতে চাইবো যে একটা জল্পনা চলছে যে গুমনামি বাবাই কি নেতাজি, আপনার প্রতিক্রিয়া? দেখুন, এই গুমনামি বাবার বিষয়ে তদন্ত হয়েছিল। জাস্টিস মুখার্জি কমিশন রিপোর্টে উল্লেখ করা আছে যে গুমনামি বাবার সাথে নেতাজির কোনো সম্পর্ক নেই। তারপর একটি দ্বিতীয় কমিশন অফ এনকোয়ারি গঠন করা হয়, জাস্টিস সাহায় কমিশন। জাস্টিস সাহায় তদন্ত করার পরে ওনার রিপোর্টে স্পষ্টভাবে জানিয়েছেন যে গুমনামি বাবার সাথে নেতাজির কোনো কানেকশন নেই, কোনো সম্পর্ক নেই। তাই এই যে দুটি কমিশন অফ এনকোয়ারি যেটি সরকার গঠন করেছিল, তারা তথ্যর উপর ভিত্তি করে যখন স্পষ্টভাবে জানিয়েছেন যে গুমনামি বাবার সাথে কোনো সম্পর্ক নেই নেতাজির, তো আমার কাছে কোনো তথ্য নেই এই রিপোর্টের বিপক্ষে কোনো বক্তব্য রাখা। এবং এই যে ফাইল যে ডিক্লাসিফাই হয়েছিল 2016 সালে 23শে জানুয়ারি, সেই যে তথ্য সব প্রকাশিত হয়েছে, আমি এটি এনডিএ সরকার নরেন্দ্র মোদীজিকেই এর দায়িত্ব দিতে চাই যে ওনারা বহু নথি যেগুলো বহু বছর ধরে গোপনীয় রাখা ছিল, সেগুলো সমস্ত উনি প্রকাশিত করেছেন। এবং এই যে নথি প্রকাশিত হবার পরে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি 10টি এনকোয়ারি রিপোর্টে। আগে আমাদের জানা ছিল 3টি মাত্র এনকোয়ারি হয়েছিল, শাহনওয়াজ কমিটি, খোসলা কমিশন এবং জাস্টিস মুখার্জি কমিশন। কিন্তু তা নয়, আন্তর্জাতিক এবং জাতীয় 11টি কমিশন হয়েছিল। 11টি কমিশনের ভেতরে 10টি কমিশন অকাট্য প্রমাণ দিয়ে স্পষ্টভাবে জানিয়েছেন যে নেতাজির মৃত্যু ঘটেছিল 18ই অগস্ট 1945 সালে। তো এর পরে তো আমার কোনো বক্তব্য থাকে না, কেন এই সব রিপোর্ট অনেক মানুষ আজকে বিভ্রান্ত সৃষ্টি করার প্রচেষ্টা করছে, ব্যবসা করার প্রচেষ্টা করছে, বিভিন্ন আজগুবি বই প্রকাশিত হচ্ছে, সিনেমা হচ্ছে। হতেই পারে, আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে আমরা ফ্রিডম অফ স্পিচ আছে, আমরা করতে পারি। কিন্তু নেতাজিকে যে সাংঘাতিকভাবে অসম্মান করা হচ্ছে, গুমনামি বাবা একটি রিক্লুজ, তিনি 30 বছর একটি পর্দার পেছনে লুকিয়ে বসেছিলেন। তো ওনার ভাবমূর্তি আর নেতাজির ভাবমূর্তির সাথে কোনো সম্পর্ক, কোনো তুলনাই হয় না। তাই আমি অনুরোধ করব ভারত সরকারকে যে তারা স্পষ্টভাবে তাদের বক্তব্য অফিসিয়ালি তারা জানিয়েছেন যে 18ই অগস্ট 1945 সালে নেতাজির মৃত্যু হয়েছিল। তাই এই যে গুমনামি বাবাকে নিয়ে নেতাজিকে অসম্মান করা হচ্ছে বারংবার, তো এনডিএ সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ওনারা একটি স্টেটমেন্ট দেওয়ার সময় এসেছে যে ওনাদের কি ধারণা এই গুমনামি বাবা কে ছিলেন। হ্যাঁ, আমি একমত যে গুমনামি বাবা কে ছিলেন সেটি প্রকাশিত করা উচিত। তিনি নাকি একজন অসাধারণ ব্যক্তি ছিলেন, তিনি হয়তো নেতাজির থেকেও আরো অসাধারণ ব্যক্তি ছিলেন, হতেই পারে। তো ওনার কি পরিচয়, গুমনামি তো ওনার পরিচয় হতে পারে না। ওনার কি পরিচয়, ওনার কি নাম ছিল, উনি কি করতেন, সেগুলো স্পষ্টভাবে ভারত সরকারের জানানো উচিত, প্রকাশ্যে বলা উচিত। কেন এই যে সাংঘাতিকভাবে একটি অশ্রদ্ধা করা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের ভাবমূর্তিকে, ওনার পুরো জাইগ্যান্টিক যে পার্সোনালিটি ছিল সেটা সম্পূর্ণভাবে বদলে দেওয়ার একটি প্রচেষ্টা চলেছে। এটি কিন্তু বন্ধ হওয়া দরকার, সময় এসেছে। চন্দ্রবাবু, আপনি যেখানে বলছেন যে কেন্দ্রের তরফ থেকে এই নিয়ে কিছু বলা হচ্ছে না, সায়ক সেন যিনি গবেষণা করছেন তিনি যে আরটিআই করেছেন, সেই আরটিআই কপি এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে, যেখানে কিন্তু আরটিআই এর যে রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বার রয়েছে, সায়ক সেনের নাম রয়েছে। এবং তিনি বারবার যে বিষয়টা বলছেন যে যে রিপোর্টটা, সেই রিপোর্টটা প্রকাশ্যে আসুক, কিন্তু সেই রিপোর্ট কেন্দ্র প্রকাশ্যে আসছে না। সেই নিয়ে আপনার আমি প্রতিক্রিয়া জানতে চাইবো। নিশ্চয়ই। দেখুন, আমরাও বোস পরিবারের পক্ষ থেকে ডাইরেক্টর অফ সিএফএসএল কে যোগাযোগ করেছিলাম এই 3 বছর পূর্বে, এবং সেই সময়
যিনি ডাইরেক্টর ছিলেন তিনি সেই জাস্টিস মুখার্জি কমিশন যখন চলাকালীন তিনি ডাইরেক্টর ছিলেন, তিনি এখন অবশ্য রিটায়ার করেছেন। তিনি আমাদের স্পষ্টভাবে বলেছেন যে এই যে ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্টটি ওনাদের ইন্টারনাল ডকুমেন্ট, ওটি উনি কোনো মানে ব্যক্তি বোস পরিবার হোক বা কোনো সাধারণ ব্যক্তিকে ওনারা ওটি রিপোর্টটি দিতে পারবেন না। তবে ওই রিপোর্টটি যদি সরকার চায়, মানে হোম মিনিস্ট্রি বলুন বা প্রধানমন্ত্রীর দফতর বলুন, তারা ওই রিপোর্টটি ওনাকে পেশ করতে পারেন। আর যদি কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যদি আমরা দ্বারস্থ হয়ে ওই রিপোর্টটি সংগ্রহ করার প্রচেষ্টা নিই, তাহলে ওনারা এই ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্টটি হাইকোর্টের কে পেশ করতে পারেন। তো এটি তো স্পষ্ট ওনাদের একটি পদ্ধতি আছে। আরটিআই অ্যাক্টের মাধ্যমে আপনি কোনো ডকুমেন্ট কিন্তু সংগ্রহ করতে পারেন না, ওনারা শুধু ইনফরমেশন দেবেন। কোনো একটি বিষয়ে উনি ইনফরমেশন ওরা দিতে পারেন, কিন্তু কোনো যে ওদের কাগজপত্র ডকুমেন্ট ওনারা কিন্তু সেভাবে দিতে পারে না যদি সরকারের আদেশ না থাকে এবং হাইকোর্টের আদেশ যদি রায় না থাকে। চন্দ্রবাবু, আমি যদি একটু পুরনো দিকে তাকাই, তাহলে যখন নরেন্দ্র মোদী তিনি রেনকোজি গিয়েছিলেন, তিনি যখন জাপানে গিয়েছিলেন, তিনি কিন্তু রেনকোজি মন্দিরে যাননি এবং তিনি সম্পূর্ণ বিষয়টা এড়িয়ে গিয়েছিলেন। সেখান থেকে কি কোনো না কোনো ভাবে এই কন্ট্রাডিক্টরি বিষয়টা সামনে আসে? কারণ অটল বিহারী বাজপেয়ী তিনি কিন্তু গিয়েছিলেন সেই রেনকোজি মন্দিরে, যেখানে সুভাষচন্দ্র বোসের জীবাশ্ম রাখা রয়েছে। দেখুন, নরেন্দ্র মোদীজি 2015-এ স্টেটমেন্ট দিয়েছিলেন যে তিনি খুবই খুশি যে রেনকোজি মন্দিরে যে নেতাজির রিমেন্স রাখা রয়েছে সেটি ভারত সরকার সুরক্ষিত রেখেছে। তিনি খুব সেইটা তিনি প্রকাশ্যে বলেছিলেন। তো কোথাও আমরা কোনো তথ্য খুঁজে পাচ্ছি না যে নরেন্দ্র মোদীজি বিশ্বাস করেন না যে নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যু হয়েছিল 18ই অগস্ট 1945 সালে এবং যে চিতাভস্ম রেনকোজি মন্দিরে রাখা রয়েছে সেটি নেতাজির নয়। এবং আমরা দাবি করেছি নেতাজির একমাত্র কন্যা অনিতা বোস ফাফ, এবং আমরা সকলে সমর্থন করেছি যে এই যে নেতাজির যে রিমেন্স চিতাভস্ম সেটি ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে আসা উচিত এবং 23শে জানুয়ারি 2023-এর পূর্বে এটি ভারতবর্ষে নিয়ে আসা উচিত। এবং অনিতা বোস ফাফ এটি লাস্ট রাইটস উনি পারফর্ম করতে চান, হিন্দু মতে উনি শ্রাদ্ধ করতে চান। নেতাজি সুভাষচন্দ্র বোসের এটি প্রাপ্য। দেখুন, সুভাষচন্দ্র বোস স্বাধীন ভারতবর্ষে ফিরে আসতে চেয়েছিলেন, কিন্তু তিনি বলিদান দিয়েছিলেন স্বাধীনতার সংগ্রামে। তিনি 18ই অগস্ট 1945 সালে, তাই উনি জীবিত ফিরে আসতে পারেননি। কিন্তু ওনার এই রিমেন্স চিতাভস্মকে আমরা সম্মান জানাতে হলে নেতাজিকে এটি ভারতবর্ষে ফিরিয়ে নেওয়া আসা উচিত এবং সঠিক সাধনার মাধ্যমে ওনাকে সম্মান জানানো কথা বলছেন। নরেন্দ্র মোদী সরকার বহু কিছু ঘোষণা করছেন, নেতাজির নামের রাস্তা থেকে শুরু করে অনেক কিছু, কিন্তু তিনি সেই যে দেহাবশেষ তা কিন্তু ফিরিয়ে আনার জন্য বারবার আপনাদের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে সেই কাজটা কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত সেইভাবে উদ্যোগ নিয়ে করা হচ্ছে না। সেখানে আপনার কি মনে হচ্ছে কেন এই যে এতটা ডিলে হচ্ছে, কেন সেটা হচ্ছে? দেখুন, আমার দৃঢ় বিশ্বাস নরেন্দ্র মোদীজি নেতাজির রিমেন্স ফিরিয়ে আনবেন ভারতবর্ষে। কেন? নেতাজির স্থান হচ্ছে ভারতবর্ষ, তিনি ভারতবর্ষ স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। তো রেনকোজি মন্দিরে ওনার চিতাভস্ম কেন রাখা থাকবে? আমরা জাপান সরকার এবং রেনকোজি মন্দিরের যিনি প্রিস্ট, আমরা তাদের কাছে কৃতার্থ যে তারা এত বছর ধরে ওনারা এই সুরক্ষিত রেখেছে নেতাজির চিতাভস্ম। কিন্তু এখন সময় এসেছে, আমরা 75 বছর পালন করছি স্বাধীনতার। নেতাজি যিনি লিবারেটর অব ইন্ডিয়া ছিলেন, ওনাকে হিরো অব এশিয়া বলে মান্যতা দেওয়া হয়েছিল। ওনার সঠিক স্থান, ওনার চিতাভস্ম, ওনার রিমেন্স ভারতবর্ষের মাটিতে নিয়ে আসতে হবে এবং আমার বিশ্বাস নরেন্দ্র মোদীজি এই কাজটি উনি সম্পূর্ণ করবেন। এবং দেখুন, নেতাজিকে যদি যথাযথ সম্মান জানাতে হয়, আপনি নেতাজির ভাবমূর্তি আপনাকে বুঝতে হবে, জানতে হবে। সুভাষচন্দ্র বোসকে সম্মান জানানো যায় না একটি সংগ্রহশালা গঠন করে। ওনার ভাবমূর্তিকে একটি সংগ্রহশালার 4টি দেয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না। ওনার একটি মূর্তি স্থাপিত করে ওনাকে সম্মান জানানো যায় না।
ওনাকে যদি সম্মান জানাতে হয়, ওনার আদর্শকে ভারতবর্ষের মাটিতে আজকের যুব সমাজের কাছে উদ্বুদ্ধ করতে হবে। ওনার আদর্শ কি ছিল? সর্বধর্ম সমন্বয়। আজকে আমরা কি দেখছি? সাম্প্রদায়িক রাজনীতি, বিভাজনের রাজনীতি। এই সব রাজনীতি যদি চলে, নেতাজিকে সম্মান কিছুতেই জানানো যায় না। তাই ওনার আদর্শকে আমাদের আজকে ওই আদর্শে উদ্বুদ্ধ হতে হবে, যুব সমাজকে বোঝাতে হবে এবং নেতাজির চিতাভস্ম রিমেন্সকে ভারতবর্ষে ফিরিয়ে আনতে হবে। তাহলেই সুভাষচন্দ্র বোসকে যথাযথ সম্মান জানানো হবে। দেখুন, আরেকটি বিষয়, নরেন্দ্র মোদীজি প্রচেষ্টা নিয়েছেন সুভাষচন্দ্র বোসকে সম্মান জানাতে, কিন্তু কিছু মানুষ ব্যবসার জন্যে এই যে বিভ্রান্ত সৃষ্টি করেছে, একটি বিতর্ক সৃষ্টি করে চলেছে গুমনামি বাবাকে নিয়ে, তাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদীজি কেন পদক্ষেপ নিতে পারছে না? কোথায় অসুবিধে হয়েছে? আমরা জানতে চাই গুমনামি বাবা কে ছিলেন। এবং এই যে যারা দুজনের যে হাতের লেখা, বিদেশি সংস্থার তরফ থেকে, যখন বিদেশি সংস্থার তরফ থেকে কোনো এক্সপার্ট হাতের লেখা দেখছেন, তারা কিন্তু বলছেন যে দুজনের হাতের লেখার মধ্যে মিল রয়েছে, তাই না? ওটা অকাট্য প্রমাণ নয়। আপনি একটু ইনভেস্টিগেশনের ব্যাপারে যদি আপনি জানেন, ওটি কোনো কনক্লুসিভ এভিডেন্স নয়। হাতের লেখা অনেকেরই এক হয়, অকাট্য প্রমাণ নয়। এবং যে উনি হ্যান্ডরাইটিং এক্সপার্ট যিনি করেছিলেন, মুখার্জি কমিশনে কাজ করেছিলেন, উনি বলে দিয়েছিলেন এটা অনেক পার্থক্য আছে। বাংলা লেখাটির কোনো মিল নেই গুমনামি বাবা এবং নেতাজি। ইংরেজিতে কিছু আছে। দেখুন, আমরা কিন্তু ছোটবেলা আমরা খেলা করতাম হ্যান্ডরাইটিং কপি করা, আমিও সই করতে পারতাম, আমার বাবার সই নকল করতাম, একেবারে মিলে যেত। তো এটা অকাট্য প্রমাণ একেবারেই নয়। আপনি যে কোনো ইন্টেলিজেন্স অফিসারকে জিজ্ঞেস করুন, এটা দিয়ে কোনো তদন্ত হয় না। তো এই সব যে মানে একটা রটানো হচ্ছে, আজগুবি কাহানি রটানো হচ্ছে ব্যবসার খাতিরে, ব্যবসার জন্যে, এটি কিন্তু নরেন্দ্র মোদীজি এদের গ্রেফতার করা উচিত। আমার যা মনে হয় আইনত ব্যবস্থা নেওয়া উচিত, এটি বন্ধ হওয়া উচিত। নেতাজির 125তম জন্মদিন আমরা পালন করছি, এসব কি ঘটেছে এই ভারতবর্ষে ঘটে চলেছে, এটা যদি পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু নরেন্দ্র মোদীজি নেতাজি সুভাষচন্দ্র বোসকে অসম্মান করা হয়ে যাবে। চন্দ্রবাবু, আরো একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে আপনার এবং আপনার পরিবারের কি কোথাও মনে হচ্ছে যে এই যে গুমনামি বাবার যে প্রসঙ্গটা বারবার সামনে আসছে, এই মুহূর্তে একেবারে উত্তপ্ত একটা টপিক হয়ে রয়েছে, নেতাজির ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্যই কি এই গুমনামি বাবার প্রসঙ্গটা বারবার ঘুরে ফিরে আসছে? একেবারে সঠিক বলেছেন আপনি। নেতাজির পুরো ভাবমূর্তিকে পাল্টে দেবার চেষ্টা। নেতাজি কি বিশ্বাস করতেন? সর্বধর্ম সমন্বয়। নেতাজি একমাত্র নেতা আজকের তারিখ পর্যন্ত যিনি সব ধর্মকে ঐক্যবদ্ধ করে ভারতীয় বলে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি একটি হিন্দুবাদী নেতা ছিলেন না, তিনি ভারতীয় নেতা ছিলেন। ওনার এই গুমনামি বাবাকে নিয়ে এসে ওনার ভাবমূর্তি, ওনার চরিত্র একেবারে পাল্টে দেবার প্রচেষ্টা করছেন। উনি কিন্তু হিন্দুত্বার বিরুদ্ধে থাকতেন, উনি এই হিন্দু করতেন না। ওনার আজাদ হিন্দ ফৌজে একটিও হিন্দু ছিল না, একটিও মুসলমান ছিল না, একটিও ঈসাই, শিখ, বৌদ্ধ, জৈন ছিল না, শুধুমাত্র ভারতীয় ছিল। এই ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। এবং ওনার আদর্শ আজকের তারিখে সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক। ভারতবর্ষ এক থাকবে না, ভারতবর্ষ দুখণ্ডিত হয়েছিল, বাংলা বিভক্ত হয়েছিল 1947 সালে। আবার কিন্তু বাংলা ভেঙে যাবে, আবার ভারতবর্ষ ভেঙে যাবে যদি নেতাজি সুভাষচন্দ্র বোসের ভারতীয় কনসেপ্ট, ওনার আদর্শ, সব ধর্মকে ঐক্যবদ্ধ করার আদর্শ যদি আমরা কার্যকরী না করতে পারি, সেই আদর্শে যদি আমরা আজকে যুব সমাজকে উদ্বুদ্ধ না করতে পারি, ভারতবর্ষই থাকবে না। তো নরেন্দ্র মোদী আর সরকার কোথায় থাকবে? তাই আমি আহ্বান করছি, নরেন্দ্র মোদীজির এগিয়ে আসা উচিত। এই গুমনামি বাবার যে আজগুবি থিওরির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া উচিত। যেসব আনস্ক্রুপুলাস স্ক্যামস্টার্স এটা নিয়ে ব্যবসা করে চলেছে, এদের গ্রেফতার করা উচিত এবং ভারতবর্ষকে নেতাজির আদর্শের উপর ভিত্তি করে রক্ষা করা উচিত। কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই ঘটনার সঙ্গে একটা রাজনীতির যোগ রয়েছে এবং রাজনৈতিকভাবে সুভাষচন্দ্র বসুকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। নিশ্চয়ই আছে। নেতাজিকে একটা হিন্দুবাদী নেতা, একটা মানে ন্যাড়া বাবা করে দেবার প্রচেষ্টা,
এটা কিছু একটা কোনো রাজনৈতিক দলের নিশ্চয়ই এর পেছনে হাত আছে। তাই আমি মনে করি একেবারে কড়া ব্যবস্থা না নিলে তাহলে কিন্তু নেতাজিকে অসম্মান করা হয়ে যাবে। যতই মূর্তি স্থাপিত করা হোক, যতই সংগ্রহশালা করা হোক, নেতাজিকে কিন্তু অসম্মান করা হয়ে যাবে। আজকের তারিখে আমি স্পষ্টভাবে কেন্দ্রীয় সরকারকে এই বার্তা দিতে চাই, আপনারা এগিয়ে আসুন, গ্রেফতার করুন এই যে সব স্ক্যামস্টার্স যারা ব্যবসা করে চলেছে নেতাজিকে নিয়ে, এবং গুমনামি বাবা কে ছিলেন সেটা প্রকাশ্যে আপনি বলুন। কেন যতক্ষণ গুমনামি বাবার আইডেন্টিটি প্রকাশিত না হয় এই ব্যবসা তো চলবেই, স্ক্যামস্টাররা তো থাকবেই, চালিয়ে যাবে এই ব্যবসা। তাই আপনি এটা স্পষ্টভাবে জানান এই ভদ্রলোক কে ছিলেন, এবং নেতাজিকে সম্মান জানাতে হলে এই স্ক্যামস্টারদের গ্রেফতার করুন। চন্দ্রবাবু, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কেন ডিএনএর যে রিপোর্ট সেই রিপোর্টটা সামনে আনছে না? যে রিপোর্টটার কথা বারবার করে বলা হচ্ছে যে চন্দ্রবাবু মাফ করবেন, সুভাষচন্দ্র বোসের সঙ্গে গুমনামি বাবার যে ডিএনএ রিপোর্টের বিষয়টা, সেই ডিএনএ রিপোর্টটা কেন্দ্রীয় সরকার কেন সামনে আনছে না? দেখুন, ডিএনএ রিপোর্টের যে রেজাল্ট ওটা তো জাস্টিস মুখার্জি কমিশনে উল্লেখ করা আছে। তারা তো প্রকাশ্যে বলেইছে যে গুমনামি বাবার সাথে নেতাজির ডিএনএ টেস্টের কোনো সম্পর্ক নেই। ওনার একটি দাঁতের ওপর ডিএনএ করা হয়েছিল, আমাদের পরিবারের থেকে আমরা রক্ত দিয়েছিলাম ডিএনএ টেস্ট করার জন্য। এবং সেই আরেকটি বিষয় আমি বলতে চাই, এই যে রক্ত দেয়া হয়েছিল সেটি কিন্তু রেঙ্কোজি মন্দিরে যে চিতাভস্য রাখা আছে, রিমেন্স রাখা আছে, সেই ডিএনএ টেস্টের জন্য রক্ত দেয়া হয়েছিল, গুমনামি বাবার জন্য নয়। কিন্তু জাস্টিস মুখার্জি সেটি করে উঠতে পারেনি, তিনি সেই ডিএনএ টেস্ট করে উঠতে পারেনি। তবে তিনি এই রক্ত সংগ্রহ করে তিনি গুমনামি বাবার দাঁতের ডিএনএ টেস্ট উনি করেছিলেন, যার রিপোর্টটি নেগেটিভ এসছে। তো ওরা তো রিপোর্টটি প্রকাশ্যে দিয়েছে, আবার কি দেবে? ওদের টেকনিক্যাল যে ডিটেলগুলো আছে, ওদের পদ্ধতি না আপনি যদি না সেটা ফলো করেন, কি করে তিনি ওটা তুলে দেবেন? হাইকোর্টের মাধ্যমে সায়ক সেন, আমি সায়ককে চিনি, সায়ক সেন যদি কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং হাইকোর্টের আদেশ যদি সংগ্রহ করা যায় যে এই যে ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্টটি পাবলিক ডোমেনে প্রকাশিত করার জন্য, নিশ্চয়ই ওনারা করবেন। কিন্তু সেই পদ্ধতিটা তো আপনাকে মানতে হবে। আপনি সরাসরি যদি চান, আমরাও তো সরাসরি চেয়েছিলাম, কিন্তু আমাদের বলা হয়েছিল, ডাইরেক্টর বলেছিলেন সিএফএসএল এর যে এটি আপনি পরিবারের লোক হলেও আমরা এটি আপনাকে দিতে পারবো না, আপনি হাইকোর্টের অর্ডার নিয়ে আসুন, তাহলে আমরা আপনার হাতে তুলে দেবো। তাহলে সায়ক সেন একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য, বিতর্ক সৃষ্টি করার জন্য এই সব মিডিয়াতে করছে। যদি সত্যি তিনি এটা চায় ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট, তিনি হাইকোর্টে কেন যাচ্ছেন না, সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন না, বা হোম মিনিস্টার অমিত শাহজির কাছে কেন যাচ্ছেন না? ওখানে যদি দ্বারস্থ হন তাহলে এই নিশ্চয়ই ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট প্রকাশিত হবে। একেবারে ধন্যবাদ রয়েছেন চন্দ্রবাবু। এই মুহূর্তে আমি সুমেরু বাবুর সঙ্গে কথা বলছিলাম, এবং সুমেরু বাবু একটা বিষয় কিন্তু স্পষ্ট করে বলে দিচ্ছেন যে যদি এই বিষয় নিয়ে তদন্ত করতেই হয়, সেক্ষেত্রে আরটিআই কেন, সেক্ষেত্রে হায়ার অথরিটির কাছে কেন যাওয়া হচ্ছে না, সেই বিষয়ে আপনার একটা প্রতিক্রিয়া চাইব। কেন এটি যখন ওনারা একটি এত বড় কথা বলছেন যে গুমনামি বাবা নেতাজি ছিলেন, তো এটা প্রধানমন্ত্রী দফতর বা স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া আর কেউ এর বিষয়ে কোনো মন্তব্য করতে পারে না। তাই এরা একটা মিডিয়া হাইপ তোলার জন্য, গুমনামি বাবাকে প্রমোট করার জন্য, ব্যবসা আয় করার জন্য এইসব করে চলেছে। এসব কিন্তু খুব বাড়া, দিস ইজ অ্যান অ্যাক্ট অফ স্যাক্রিলেজ। এটা কিন্তু ওনাদের কিন্তু মহাপাপ হয়ে যাবে যারা ওরা করে চলেছে। এরকম গুমনামিকে নেতাজির মতো একজন ব্যক্তি যিনি লিবারেটর অফ ইন্ডিয়া ছিলেন, ওনার সাথে তুলনা করছেন। একজন নির্জন ব্যক্তি যিনি 30 বছর লুকিয়েছিলেন, কিসের ভয় আমি জানি না, উনি কে আমি জানি না, কিন্তু নেতাজির সাথে তুলনা করা এটি কিন্তু মহাপাপ করে ফেলছেন এনারা। ব্যবসা অনেক রকম ব্যবসা করা যেতে পারে, আপনারা অন্য ব্যবসা করুন, আমার কোনো তাতে আপত্তি নেই, কিন্তু নেতাজিকে নিয়ে ব্যবসা করা বন্ধ করা উচিত। এবং এটা স্বয়ং নরেন্দ্র মোদীজির পদক্ষেপ নেওয়া উচিত যে এইভাবে অশ্রদ্ধা করে চলেছে কিছু ব্যবসাদার। সেক্ষেত্রে শায়ক বাবু যে আরটিআই করেছে, আপনার কি মনে হচ্ছে এটা পুরোপুরি একটা ব্যবসায়িক প্রচার বা প্রচারের আলোয় আসার জন্য এরকম কোনো পদক্ষেপ করা? একেবারে আপনি তো একেবারে সবই বুঝে গেছেন স্পষ্টভাবে। একেবারে কেন, এই তো পদ্ধতি নয়। আরটিআই এর দফতর সিএফএসএল কলকাতায়
তারা কিন্তু এই ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট কাউকে দিতে পারে না। একটা পদ্ধতি আছে, আপনি কোর্টের দ্বারস্থ হন কিংবা আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপনি দ্বারস্থ হন, হোম মিনিস্টারকে বলুন, সে যদি আদেশ করে তারা নিশ্চয়ই দেবে। তার রিপোর্টের সামেশন তো তারা পেশই করেছে মুখার্জি কমিশনকে, যে গুমনামি বাবার সাথে কোনো সম্পর্ক নেই নেতাজি সুভাষচন্দ্র বোসের। এবং দ্বিতীয় কমিশন, যেটা জাস্টিস সাহাই কমিশন, দ্বিতীয়বার স্পষ্টভাবে জানিয়েছেন তদন্ত করার পর যে কোনো সম্পর্ক নেই। বারংবার, এগুলো তো সরকারি কমিশন, এগুলো তো কোনো প্রাইভেট কমিশন নয়, সরকারি দুটি কমিশন স্পষ্টভাবে জানিয়েছেন এবং 10টি এনকোয়ারি স্পষ্টভাবে অকাট্য প্রমাণ দিয়ে সামনে রেখেছে যে নেতাজির মৃত্যু হয়েছিল 18ই অগস্ট 1945 সালে, এবং সেটি জাপান সরকার বলছে, সেটি ভারত সরকারেরও অফিসিয়াল রিপোর্ট তাই বলে। তাহলে এই যে ব্যবসাদাররা কিভাবে এরা এই ব্যবসা চালিয়ে যেতে পেরেছে, তার মানে কি? তার মানে আমাদের দেশটি কি মানে এতই কি বলে, ভারতবর্ষ যে স্বাধীনতা অর্জন করেছে, স্ক্যামস্টাররা তো স্বাধীনতার পর থেকেও ছিল, ব্ল্যাক মার্কেটিয়ার্স, স্ক্যামস্টার্স। তো সেটা নেতাজিকে নিয়ে করা কি, এটা কি অনুমতি দেওয়া উচিত যে নেতাজিকে অসম্মান করা? আমি এটা স্পষ্টভাবে বলছি, এটা কিন্তু ভারত সরকারের দায়িত্ব, নরেন্দ্র মোদীজির দায়িত্ব এই স্ক্যামস্টারদের পদক্ষেপ নেওয়া, স্ক্যামস্টারদের গ্রেফতার করা, আইনত ব্যবস্থা নেওয়া। একেবারে ধন্যবাদ চন্দ্রবাবু। আমি কথা বলছিলাম